হ্যালো। হ্যাঁ, অনেকদিন পর কী ধরনের কোড করা হলো? ফায়সা, রেদওয়ান? তারা বিভিন্ন জিনিস তৈরি এরকম। আচ্ছা। আমি সেরকম কিছু বানাই নাই, জাস্ট আগের গুলো একটু প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, কোথাও কি কোনো প্রবলেম ফেস করছো তোমরা? মানে আমি চাচ্ছি ক্লিয়ার একটা ফাউন্ডেশনটা মানে ঠিক এনশিওর করে যেতে। কেউ কোথাও কোনো প্রবলেম ফেস করছো? নো স্যার, সেরকম কোনো প্রবলেম হয়নি। আচ্ছা। আমাদের যেহেতু জার্নি শুরু হচ্ছে স্ক্র্যাচ থেকে, তাই না? আমার স্ক্র্যাচ। হুম, হ্যাঁ রেদওয়ান। হ্যাঁ, রেদওয়ান কোনো প্রবলেম ফেস করছো? যে না তেমন ফেস করি। ও, এদিকে তাসিনে হলে ইলেকট্রিসিটি নেই আসলে। তাসিনে জয়েন করতে পারিনি, আর সবার কি অবস্থা বুঝতে পারছি না। 9টা 20 বাজে। আচ্ছা, আর 5 মিনিট আমরা ডিসকাশন করতে পারি। তারপরে যদি কারোর আসলে কোনো প্রবলেম না থাকে, আমরা নিউ কয়েকটা কোড দেখবো। হ্যাঁ, রিসেন্ট আমরা একটা ট্রেনিংয়ের মধ্যে ছিলাম। এটা হলো টিচারদের একটা ট্রেনিং। ওই ট্রেনিংয়ের মধ্যে 4টা প্রবলেম দেওয়া ছিল। আমি আশা করবো যেন তোমরা এই 4টা প্রবলেম নিজেরা সলভ করতে পারো। আইডিয়া দিয়ে দিব। এবং ওই 4টা প্রবলেমের কোড আমি অলরেডি কোড করেও ফেলছি। যে শর্ট টাইম বসে 4টা কোডই আমার কমপ্লিট হয়ে আছে। আমি কোয়েশ্চেনটা শেয়ার করবো এখন একটু পরে। তাহলে আমাদের জার্নির একদম স্ক্র্যাচ থেকে শুরু। স্ক্র্যাচ থেকে নিয়ে এডু ব্লক, এডু ব্লক থেকে আমরা পাইথনে চলে আসলাম। পাইথনে অনেকগুলো সফটওয়্যার ইউজ করলাম ফোনের জন্য, কোডিং পাইথন, তাই না? এদিকে আমরা পাইচার্মের কমিটি এডিশন ইউজ করলাম, রেপলেট ইউজ করছিলাম। যার যেটা সুবিধা হয় সে সেখান থেকে কোড করতে পারে, কোডের কোনো ব্যারিয়ার নাই। আচ্ছা, স্ক্র্যাচে যদি কোনো কম্পিটিশন হয়, তোমরা কি অ্যাটেন্ড করতে পারবা? যদি কোনো স্ক্র্যাচে কোনো কম্পিটিশন? ইয়েস স্যার, অ্যাটেন্ড করতে চাই। আচ্ছা, আমাদের এগুলি অ্যাটেন্ড করা উচিত তোমাদের সবারই। একটু সার্চ করে দেখবো, মানে অনেক সময় অনেক ইভেন্ট অ্যারেঞ্জ করে। স্ক্র্যাচ বাংলাদেশ একটা ওয়েবসাইট আছে, ওরা অ্যারেঞ্জ করে। গত বছর শুরু স্যার, করছিল। সামনে কি কোনো কম্পিটিশন আছে আর? স্ক্র্যাচ বাংলাদেশে দ্বারা একটু দেখে নেই ওরা কবে থেকে শুরু করে। গত বছর হয়েছিল স্ক্র্যাচ বাংলাদেশের কম্পিটিশনটা। স্ক্র্যাচ। তোমরা এই ওয়েবসাইটগুলো একটু মানে চেক আউট করো মাঝে মাঝে, স্ক্র্যাচ বাংলাদেশে যেটা আছে। আর আমার যেটা বিশ্বাস, যদি একটু সময় দাও, কারণ তুমি পাইথন পারো, পাইথন দিয়ে প্রবলেম সলভ করতে পারো, তোমার কাছে অন্যগুলা অত কঠিন মনে হবে না। আচ্ছা, এখন একটা সহজ একটা কথা বলো দেখি, স্ক্র্যাচ কি এখন কি কঠিন মনে হয়? তুমি পাইথন পারো, নো স্যার। এইচটিএমএল সিএসএস পারো, না স্যার, ইজি। একদম ইজি না? যখন স্ক্র্যাচ ইউজ করতাম তখন বুঝতে পারতাম না, বাট এখন হ্যাঁ, ইজি লাগে। এখন ইজি না? আসলে ধরো এই জিনিসটা এরকম যে তোমার হলো ওই যখন আমরা ছোটোবেলায় পড়াশোনা শেখা শুরু করি, অ ক খ শেখায় না আমাদেরকে, ওইটার মতো। যখন অ ক খ শেখা হয়ে যায় তাহলে কি বারবার মানুষ ঘুরে ঘুরে ওখানে চলে আসে না কিন্তু। তার অক্ষর চেনা শেষ, সে ওয়ার্ডস তৈরি করতে পারে, সেন্টেন্স তৈরি করতে পারে, প্যারাগ্রাফ এসে লিখতে পারে। তার মানে সেটা দিয়ে জাস্ট কমিউনিকেশনের জন্য যা যা লাগে সব কিছু সে করতে পারে। তাহলে তাকে কিন্তু আর যে ধারাপাত যে বইগুলো আছে বা ছোটোদের যে বইগুলো সেটা আর পড়ার প্রয়োজন নেই। স্ক্র্যাচটাও এরকম, যে কোনো কম্পিটিশন পাও, মাস্ট বি অ্যাটেন্ড করবা। আর যদি কখনো মনে হয় যে টুকটাক আমি কিছু বানাতে চাই, কিছু দেখতে চাই, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি তোমাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটাও শেয়ার করে দেখাবো এখনই। স্ক্র্যাচ বাংলাদেশ। আচ্ছা, গ্রুপে দিয়ে রাখি, সেটা মনে হয় বেটার হতো। এটা চেক করবা। আর মজারু থেকে একটা মানে কন্টেস্ট অ্যারেঞ্জ করবে, এটা শুনতেছিলাম। যদি অ্যারেঞ্জ করে, তবে মজারুর একটা পার্ট আমি একজন, যদি অ্যারেঞ্জ করে আর যদি ওপেন রাখে যে যে কেউ অ্যাটেন্ড করতে পারে, তাহলে আমি ওইটা তখন তোমাদের শেয়ার করে দিব। আচ্ছা, একটু একটা কল আসছিল, হ্যাঁ।
হ্যালো, সরি একটা কল আসছিল এমার্জেন্সি, এটা পিক করলাম এই জন্য। এই যে এটা স্কাই বাংলাদেশের ওয়েবসাইট, ওদের ফেসবুক পেজটাও তোমার চেক আউট করবো যে কখন কোন অ্যানাউন্সমেন্ট দেয়। স্যার আপনার স্ক্রিনটা শেয়ার নেই। ও সরি, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখা যায় এখন? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা ওদের যে ফেসবুকে যে পেজটা আছে ওটা আমাদের চেক আউট মানে একটু ফলো করে রাখবা। যদি কখনো কোনো ইভেন্ট, এই যে পেজের লিঙ্ক এখানে তুমি পাবা, নিচের দিকে আছে স্ক্র্যাচ বাংলাদেশ। যদি কোথাও কোনো কিছু শো করায় কখনো যে তোমার রেজিস্ট্রেশন করতে হবে বা এই টাইপের কোনো কিছু, তখন অ্যাটেন্ড করে ফেলবা, ঠিক আছে? স্ক্র্যাচেরটা। তারপরে যদি আমি কখনো পাই যে তোমার ধরো গভর্নমেন্ট থেকেও কন্টেস্ট হবে, তো ফার্স্টে তোমরা দেখবে যে আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি অলরেডি। আমার চোখে বাঁধার সাথে সাথে আমি আশা করবো আমার সাথে যারা ছিল, এই যে কয়েকজন আছে, অল্প কয়েকজন, বেশি মানুষ না তো, অল্প কয়েকজন, তো তোমরা যদি ভালো একটা পারফর্ম করতে পারো, দরকার হলে ঠিক ওই টাইমে মানে ইয়ের আগে যদি একটা ধরো একদিন বসা লাগে, আমি বসবো, সমস্যা নাই। মনে করো কোনো একটা কম্পিটিশনের ডেট দিল, তো দেখা আমরা একদিন বসলাম সবাই মিলে, জাস্ট এমনি বসে যে প্ল্যানটা কীভাবে করা যায়, কীভাবে আগানো যায়, কার প্র্যাকটিসের কী অবস্থা, এগুলো শুনলাম। আর সাথে ওই কন্টেস্টে ভালো করার জন্য আমরা প্রিপারেশন কীভাবে নিব, মানে কোন অ্যাপ্রোচ ফলো করব। আর একটু মাথায় রাখবা তুমি কোথায় আসো, ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি একদম বাংলাদেশে ছোটো কয়েকটা জেলার মধ্যে এক জায়গায় আসো, মনে করো তুমি মেহেরপুরে, গাংনীতে বা মুজিবনগরে কোথাও আসো, এটা ইস্যু না এখনকার টাইমে, এগুলো কোনো ইস্যুই না। কে কোন সাবজেক্টে পড়ছে এটা কোনো ইস্যু না, ফ্যাক্ট হলো স্কিল। স্কিলটা মেইন ফ্যাক্ট, যে এটা থাকলে তুমি সামনে এগিয়ে যেতে পারবা যে কোনো জায়গা থেকেই। তুমি খেয়াল করছো কি না, যখন নদী বা পুকুরের মধ্যে ওই যে বুদ বুদ হয় না, যে ছোট গোল গোল মতো হয়ে থাকে উপরের দিকে, ওইটা কি পানির নিচে কখনো থাকে? থাকে না, আস্তে আস্তে পানি যেখানে থাকবে না কেন বুদবুদ তৈরি হলে অটোমেটিক কিন্তু উপর উঠে চলে আসে না? তো তুমি ওরকম আউট অফ দ্য ক্রাউড হতে পারবে সহজে যখন তোমার স্কিলটা একটু ওরকম থাকবে। এগুলো ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে যে যেহেতু আমরা কোর্সের ফার্স্ট লেভেলে শেষ করে ফেলছি, তাহলে তোমরা একটা গ্যাপ নিবা, তোমরা তোমাদের মতো এফোর্ট দিবা। তো একটু জাস্ট ট্র্যাক করার জন্য যে তোমরা কেমন কী কে সলভ করতেছো, আমি একটা এক্সেল একটা শিট তোমাদেরকে দিয়ে দিব। এটা এখনো বানাইনি, দেখি কালকে স্কোপ পেলে কালকে বানাই, তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব গ্রুপে। এবং যদি তোমাদের সুযোগ থাকে তোমরা যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করো সেটা দিয়ে রাখতে পারো, তাহলে আমরা দেখতে পাবো। আর যদি মনে হয় যে না স্যার একটু ঝামেলা হয়ে যায়, তাহলে আমি এটাকে পাবলিক করে রেখে দিব, সমস্যা নাই। তুমি তোমার ইমেল অ্যাড্রেস বাদেও তোমাদের একজনের নাম সব দেওয়া থাকবে ওইখানে, শিমনের নাম, ফায়জার নাম, মাহাদির নাম, শাফির নাম, আমরা যে কজন ছিলাম আসলে, তাসিনের নাম, সবার নাম মেনশন করা থাকবে। আর সাথে তুমি যে প্রবলেমগুলো সলভ করতেছো ওটা একটা তোমার লিঙ্ক দেওয়ার জায়গা থাকবে, তুমি যখন যেটা সলভ করে ওখানে দিয়ে রাখবা, তাহলে হবে কি যে কেউ যে কোনো সময় আসলে দেখবে ও আচ্ছা ঠিক আছে, মাহাদি তো অনেকগুলো সলভ করে ফেলছে, আমার একটু সলভ কম আছে, তাহলে আমি একটু ট্রাই করি। মানে একটা ইন্টারনাল একটা কম্পিটিশন থাকবে নিজেদের মধ্যে। আর ওই লিঙ্কটা থাকলে ধরো তুমি একটা ফায়জা মনে করো সাপোজ 5টা সলভ করে ফেলছে, মনে করো মাহাদির সলভ হয়েছে 4টা, তো মাহাদি দেখবে যে ফায়জা তো এক্সট্রা একটা সলভ হয়ে গেছে, আমি ওইটা যেটা ওই লিঙ্কে ওটা আমি সলভ করতে পারি কিনা, মানে ভালো একটা ম্যাপিংও থেকে যাবে এবং তোমরা কিছু আইডিয়া পাবা কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো। আর গ্রুপটার মধ্যে থেকো, গ্রুপ মনে হয় লিভ করো না তোমরা কেউ, আমরা ক্লাস কন্টিনিউ করি বা না করি বা যে হোয়াট এভার যাই হোক না কেন, আমরা যদি কখনো কোনো ভালো একটা কিছু পাই, আমার চোখে বাদলে আমি খেয়াল করছো কিনা, আমি মাঝে মাঝে এক্সট্রা কিছু জিনিসও গ্রুপে পোস্ট করতাম টুকটাক। এক্সট্রা বলতে আমাদের আইটি রিলেটেড যা আছে, নন আইটি মানে অফ টপিক কোনো কিছু এখন মতো পোস্ট করিনি, এটা আমার ন্যাচারালের বাইরে। তো যদি কখনো কন্টেস্টে কোনো কিছু আমার চোখে বেঁধে যায়, ইভেন মজরুর হোক বা গভর্নমেন্টের হোক বা বাইরের কোনো কম্পিটিশন হোক, তো আমি ট্রাই করবো আমার চোখে বাদলে আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দিব। এবং যখন পোস্ট করবো একটু চেক করবা এগুলো, হ্যাঁ, মানে স্যার কখনো মানে আজায়রা মানে যেটা প্রয়োজন নাই টোটালি আননেসেসারি এমন কোনো কিছু গ্রুপে পোস্ট করবে না। ওকে, গ্রুপ লিভ করার দরকার নেই শেষ করা সত্ত্বেও, গ্রুপে থেকেও সবাই। আর যদি এমন হয় যে তোমাদের স্কুলে বা কোথাও একটা কন্টেস্ট হচ্ছে, সেটাও তুমি ইনফর্ম করতে পারো গ্রুপের মধ্যে, যে আমাদের স্কুলে বা যেমন গাংনীর তো অনেক নিউজ আমি জানি না, যদি ফায়জা তাহসিন যদি তোমরা জানো যে কোনো একটা কন্টেস্ট হচ্ছে কোথাও, ওইটা তুমি লিঙ্কও প্রোভাইড করতে পারো। দেখা মাহাদি, রেদওয়ান ওরা অ্যাটেন্ড করলো। আর যদি মেহেরপুরে যদি কোথাও এরকম কন্টেস্ট হয়, সেক্ষেত্রে রেদওয়ান, মাহাদি, শিমন যারা আছে, ও যদি এখানে যদি লঞ্চ করে দেয় মানে লিঙ্কে শেয়ার করে, তোমরাও পেয়ে গেলে।
আর কোনো কন্টেস্ট বাদলে আমার খুব ইচ্ছা আছে, যদি তোমরা মানে অ্যাটেন্ড করতে চাও আসলে সবাই, তো তোমাদেরকে নিয়ে একদিন বসবো ইনশাআল্লাহ, অনলাইনে বসে আমরা খুব ভালো একটা প্ল্যান প্রোগ্রাম বানানো ট্রাই করবো, প্র্যাকটিস কীভাবে করবো না করবো। মানে এটা মনে করো না যে স্যারের সাথে একটা জার্নি হলো 5 মাস, একটা জার্নি, এরপর সম্পর্কটা একদম 100% শেষ, আর স্যারের প্রয়োজন, মানে স্যারের সাথে আর কমিউনিকেট করার দরকার নাই, স্যারেরও এদেরকে প্রয়োজন, এরকমটা না আসলে। যদি কখনো এরকম কোনো কিছু বাদে যে আমরা কম্বাইনলি ফুড দিতে পারি, কারণ আমার কাছে মনে হয় যে 5 মাস কন্টিনিউ করতে পারছো মানে সামনের দিকে আরও কিছু করা তোমার একটা পোটেনশিয়াল তোমার মধ্যে আছে, তুমি আরও কিছু করতে পারবা যদি একটু লেগে থাকো। এটা ছেলে বা মেয়ে, ইট ডাজেন্ট ম্যাটার, তুমি কোন সাবজেক্ট পড়ছো এটা কোনো ম্যাটার করে না, কারণ এখন তুমি ধরো 6, 7, 8, 9, 10 এর মধ্যে কোনো একটা ক্লাসের মধ্যে আসো, কিন্তু সবসময় তুমি এই ক্লাসে থাকবা না, তুমি ধরো অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়লে, সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার, যদি তুমি প্রোগ্রামিংকে তোমার যদি মজা লাগে, ভালো লাগে, তুমি এই লেভেল থেকেও এই ফোর দিতে পারো। আমি ট্রেনিংয়ে একটা মজার একটা ঘটনার মধ্যে শোনাই। আমাদের একজন টিচার, উনি ওইখানে কোড কিছু জিনিস প্র্যাকটিসও করতেছেন, উনি 2010 সালে কোড প্র্যাকটিস করা শেষ করছেন, মানে যখন আমি প্রোগ্রামিংয়ের মধ্যে আসিই নাই। আমার প্রোগ্রামিংয়ের জার্নি শুরু হলো 11 সাল থেকে, 11 শেষ থেকে, বলা যায় মনে করো 12 সাল থেকে শুরু, জাস্ট 12টা বছর। এর মধ্যে শিখছি, অনেক মানুষকে আল্লাহ শেখাইছি। তো ওনার জার্নি শেষ হয়েছে হলো 10 সালে, হ্যাঁ, ওনার শেখা শেষ, তারপর তুমি আর শেখেনি। তো এখন আজকে যে আমাদের যে ট্রেনিং হচ্ছে, তোমার হলো ফাইজাল নানে, যেহেতু মানে আলামিন ভাই যেহেতু জব করেন শিক্ষা অফিসে, তো ওনারা যেহেতু অনেক ট্রেনিং কন্ডাক্ট করেন, এখন আইসিটি ট্রেনিং হচ্ছে, টিচারদের ট্রেনিং। মাহাদির আব্বু আছেন, রেদওয়ানের আম্মু আছেন ওইখানে, একই ট্রেনিংয়ের মধ্যে আমিও ওইখানে আসি। তো ওই টিচারের কথা যার কথা বলছি, ওনার বয়স 45+, 45 বছর, আমার চেয়ে অনেক বয়স উনি বড়। তো ফ্যাক্ট হলো, যখন আগ্রহ থাকবে বা একটা স্কিল ডেভেলপ করা থাকবে, তখন এটাকে তুমি যে কোনো সময় পলিশ করে আবার ঠিকঠাক করে ফেলতে পারবা, যদি ইফোর্ট দেওয়া থাকে ওই লেভেলের, যদি প্র্যাকটিস করা থাকে, কিপিং টাস্ক থাকা হয়। তো ওনার মেইন শেখা টেখা যা ছিল সব হলো 2010 সাল পর্যন্ত, তারপরে টুকটাক উনি প্র্যাকটিস করছেন, টুকটাক একটু দেখছেন। তো আমাদের এখানে যখন পাইথনের কিছু ক্লাস হচ্ছে, উনি কয়েকটা কোডে একটু প্রবলেম ফেস করছিলেন গতকালকে। প্রবলেম ফেস করার পরে উনি ওগুলো বাসায় যে সব সলভ করছেন নিজের মতো, মানে প্র্যাকটিস করছেন, ইফোর্ট দিচ্ছেন এগুলোর পিছনে, টিউটোরিয়াল ফলো করা হোক, কিছু এভরিথিং কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে উনি আজকে আবার এগুলো আবার ঠিকঠাক করছেন। এরপর আমার সাথে কথা বললাম বিষয়টা নিয়ে, যে আসলে দেখো এজ ডাজেন্ট ম্যাটার, তুমি কতটুকু ছোট এটা কোনো ইস্যু না, তুমি কতটুকু বড় এটা কোনো ইস্যু না, বাট ভালো লাগার হলো ফ্যাক্ট। উনি ওইটাও উনি বলছেন যে ভালো লাগে বলে অনেক সেক্টরে উনি হাত দেন নাই, বাট এইখানে উনি এখান থেকে কোনো আর্নও করেন না। যেমন আমার আর্নিং সোর্সের মধ্যে এটা একটা, আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সাইবার সিকিউরিটি এগুলো নিয়ে আমি আর্নিংও করি আল্লাহর মধ্যে, আর টিচিংটা আমার একটা পার্ট টাইম একটা জবের মতো, ওর সাথে এগুলো কানেক্টেড। তো ওনার ওই সফটওয়্যার সেক্টরটা ওনার আর্নিংয়ের কোনো জায়গাও না, এবং উনি এটাও স্বীকার করছেন, উনি যখন কোড করছেন একটা সার্ভার মধ্যে বানানো ছিল, ওইটা হ্যাক হয়ে গেছে। তো হ্যাক হওয়ার পর উনি দেখছেন যে উনি তো সিকিউরিটি পারেন না, তাহলে খামাকে এটা তৈরি করে তো আর লাভ নাই। উনি বেশি জিনিস ইফোর্ট দিয়েছিলেন, অনেক চেষ্টা করছেন, বাট কোনো কারণে হয়নি, ভালো হয়নি হবে হয়তো ওই টাইমটাতে। বাট ওনার যে স্কিলটা, যেটা ভালো একটা স্কিল ছিল, ওটা কিন্তু হারিয়ে যায়নি। মানে জিনিসটা হলো তুমি অস্ত্র জমা দিছো, হ্যাঁ, মানে সহজ কথা, যে আর্মিদের সাথে একটা রিলেট করে মানুষ, এটা হলো আর্মিতে যখন করাটা ট্রেনিং হয়, মনে করে ফর এক্সাম্পল সে আর্মিতে আর কন্টিনিউ করতে পারলো না, তো সে ধরো অস্ত্র বা আর তার যা এক্সেসরি যা যা আছে সব জমা দিয়ে আসে, ট্রেনিংটা কি জমা দিয়ে আসে ওইখানে? শাফি, ফায়জা, মাহাদি, রেদওয়ান, ধরো আমি আর্মিতে গেলাম, আর সাপোজ আমাকে 1 বছর ধরে ট্রেনিং দেওয়া হলো, হওয়ার পরে কোনো কারণে 1 বছর পরে আমি কোনো একটা ইঞ্জুরির মধ্যে পড়ে গেলাম, তো আমি যেসব আর্মস নিয়ে আমি ওখানে ট্রেনিং করতাম, যা করতাম, আমাকে কি রাখবে? আমাকে তো রাখবে না, তাই না? আমি ধরো ওখানে সব কিছু জমা দিয়ে চলে আসবো, চলে আসলে আমি যে ট্রেনিংটা পেলাম, এই ট্রেনিংয়ের কারণে আমার যে স্কিলটা ডেভেলপ করলো, এটা কি থুয়ে আসলাম ওইখানে? এটা কি থুয়ে আসলাম ওই অ্যাক্সেসরিজ বা অস্ত্র যা আমাকে দেওয়া হলো আর্মি ট্রেনিংয়ের মধ্যে, থুয়ে আসলাম? কেউ কিছু বলে না। তো আসলে ট্রেনিং যেটা হয় এটা শুধু থুয়ে আসে না, এটা তার সাথে তার একটা স্কিল হিসেবে থেকে যায়। তো বয়স যেহেতু ইস্যু না, তোমরা ট্রাই করতে পারো। আমার সাথে স্টিল নাও একটা ছেলে কানেক্টেড আছে, ক্লাস 8-এ পড়ে, চিটাগাং থেকে, ওকে সময় দেওয়ার প্রয়োজন হয়। সে একাই শিখতেছে প্রোগ্রামিং, এবং তার লেভেলটা হলো ডিফারেন্ট, মানে এক একজন চ্যালেঞ্জিং সেক্টর এক রকম থাকে, আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তার হলো ইউনিভার্সিটি লেভেলে বা সফটওয়্যার প্রোগ্রামাররা যেভাবে নিজেকে স্কিল ডেভেলপ করে, ওকে ওইরকমভাবে একদম কড়া একটা ট্রেনিংয়ের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
জাস্ট ক্লাস 8-এ পড়ে এখন। ওর বাবা দুবাইতে থাকে আর ফ্যামিলি ফুল চিটাগাংয়ে থাকে আর কি। আর কয়েক মাসের মধ্যে মধ্যে চলে যাবে ফুল দুবাইয়ে। তো এই হলো অবস্থা। আসলে সাবজেক্ট কোনো ইস্যু না, বয়সে কোনো ইস্যু না, তোমার আগ্রহটা হলো বড় ফ্যাক্ট, যদি তুমি এটাকে ধরে রাখতে পারো। ঠিক আছে। শাফি মাহাদি কোনো কথা আছে, কোনো প্রশ্ন, আগের কোনো সমস্যা বলতে পারো। শাফি মাহাদি কথা বলতে হবে, মাইক্রোফোন অফ তো বুঝতে পারবো না। না স্যার। না স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা যতটুকু শিখলাম, যদি কাউকে বেসিক দেখাতে হয়, তুমি কি দেখাতে পারবা? যে কাউকে, তো তোমার ফ্রেন্ড কাউকে তুমি স্ক্র্যাচ স্ক্র্যাচ শেখাবা। ইয়েস স্যার, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, তোর স্ক্র্যাচ শেখানো লাগবে, বেসিকগুলো। এক্সপার্ট দরকার নাই, বাট স্ক্র্যাচ দিয়ে কীভাবে কাজ হয়, কেন কাজ করতে হয়, কেন এই ব্লকটা ইউজ করতে হয়, কেন এভাবে বিল্ড করতে হয়, এটা কি আমরা পারবো স্ক্র্যাচের মোটামুটি আমার ফ্রেন্ডদেরকে দেখাতে? স্ক্র্যাচ রেদওয়ানের ভয়েস আসে না, মাইক্রোফোনটা অন করছে বাট ভয়েস আসে না। ইয়েস স্যার, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, স্ক্র্যাচটা যখন পারবো, এডু ব্লকটা মাস্ক ইন্টারমিডিয়েট ওটা আপাতত স্কিপ করলেও চলবে। আর স্কুল লেভেলে এখন যেটা বেশি ফোকাস করছে স্ক্র্যাচ ফার্স্টের দিকে, এরপরে হলো পাইথনটা। তো পাইথনের যে বেসিকগুলো আছে এগুলোকে আমরা দেখাতে পারবো, বেসিক যেগুলো আছে শেখাতে পারবো যে কাউকে? জি স্যার, পারবো। হ্যাঁ পারবো। মানে একটা হলো দেখানো, দেখো এই লিখলে এই হয়, আমি কিন্তু সেখানে এটাকে মিন করিনি। হ্যাঁ, সেখানে মিন করছি আমি এটা, যেন তুমি বোঝা দিতে পারো যে কাউকে। মনে করো আমি জাস্ট, বা তোমার কোনো একটা ফ্রেন্ড তোমার সাথে বলো যে আমি পাইথনটা শিখতে চাই, তো তোমার ভালো একটা ফ্রেন্ড, তুমি চাচ্ছ ওকে শেখাতে, তো ওকে বেসিক কিছু নলেজ দিতে পারবা কিনা তুমি, যে দেখো পাইথনে ভ্যারিয়েবল এই জিনিস, কেন ভ্যারিয়েবলটা ইউজ করতে হয়, এটা এই কারণে ইউজ করতে হয়। কোডটা শুধু করে দেওয়া না, একটু বোঝায় দেওয়া, এটা আমরা পারবো কিনা? এই কনফিডেন্স কি আমাদের সবার আছে যে মোটামুটি আমরা পারবো 60-70%? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, এগুলো হলো বেসিক। আমরা অ্যাডভান্সে কিছু জিনিস শিখছি না, যেমন ধরো অটোমেশন শিখলাম, ফাইল অপারেশন শিখলাম, তারপরে তোমার দেখছিলাম আর কি কি এডি স্ক্র্যাপিং শিখছিলাম। এইগুলা কি একটু প্র্যাকটিস করা আছে, দেখা আছে? যদি এক্সেপশনাল কিছু দেখাতে চাও কখনো, হ্যাঁ, যে আমি ধরো আমরা দেখাবো কোনো কিছু, যে দেখো আই এম দ্য ডিফারেন্ট ওয়ান, যে বেসিক তো আমি পারি, আমি এইটাও পারি, এরকম কি আমরা দেখাতে পারবো কখনো? বেসিক যেগুলো দেখানো হয়েছে তোমার এদিকে তোমার ফাইল অপারেশন নিয়ে, ফাইল অপারেশন থেকে ফাইল দিয়ে আমরা কাজ করার, ও আর অটোমেশনের মধ্যে এগুলো ছিল যে ফাইল ফোল্ডার এগুলো তৈরি করা, ডিলিট করে দেওয়া, এইগুলো আমরা এক কোড দিয়ে আমরা করে ফেলতে পারি। বেসিক যেগুলো দেখাইছিলাম তোমাদেরকে, অটোমেশনে ওয়েবসাইট থেকে ইনফরমেশন ফেচ করে নিয়ে চলে আসবে, কেন কোনটা ইউজ করা। ইউটিউবে এটা ডাউনলোড আমরা বানাই ফেলছিলাম, মানুষ তো ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য খোঁজে, তাই না? আর তুমি বানাই দিবা, এটা কিন্তু অন্যরকম একটা ফিল। তুমি ধরো একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলে, দেখো এই সফটওয়্যার দিয়ে ডাউনলোড করা যায়, এটাও শেয়ার করা। আর তুমি সরাসরি কোড করে দেখাই দিলে, দেখো দেখো আমি কোড করলাম, লিঙ্ক দাও, এটাও ডাউনলোড করে দেয় বা ইনফরমেশন এক্সট্রাক্ট করে নিয়ে চলে আসে। এটার মজা কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। এটা কি টুকটাক পারবো আমরা? এটা প্র্যাকটিস করে নিও, হ্যাঁ। কারণ দেখো সামনে তোমাদের স্কুলের মধ্যে এগুলো শেখাবে যখন স্ক্র্যাচে। আমি আশা করবো আমরা যে 5জন কানেক্টে ছিলাম না, 5জনই তো ছিলাম লাস্ট পর্যন্ত। ওদিকে মাহাদির সাথে আছে মাহাদি, শাফি আর শিমন, 3জন। আর এদিকে 6জন, ফায়জা, রেদওয়ান আর তাহসিন, এই মোট 6জন। আমি আশা করবো এই 6জন যেন তোমরা যে যে প্রতিষ্ঠানের মধ্যে আসো, তোমরা যেন একটু ভালো একটা পারফর্ম করতে পারো। যে যখন স্ক্র্যাচ দেখাবে যেন এমন না হয় যে তুমি, তোমার কাছে যেন নিউ না মনে হয়, তুমি যেন শেখাতে পারো কাউকে, যেন তোমাকে হাইলাইট করা হয়। ঠিক আছে, আমি এটা আশা করব যে তুমি যেই প্রতিষ্ঠানে আসো না কেন, তোমরা এই 6জন যেন তোমার প্রতিষ্ঠানে তোমাকে বেশি হাইলাইট করা হয়, যে দেখো স্ক্র্যাচে কেবল শেখানো হলো একটা জিনিস, যেন তুমি আরও অনেক কিছু করতে পারো, বেসিকের চেয়েও আরও কিছু ভালো কিছু তুমি পারো। আগে প্র্যাকটিস দরকার করে নিবা, যখন পাইথন দেখাবে, যখন পাইথনটাতে তোমার একটা ভালো একটা দখল থাকে। স্কুলে যে যখন কারিকুলাম মানে যখন এগুলো প্র্যাকটিস করাবে স্যাররা, আমি আশা করবো এই 6জন যেন মাহমুদ স্যারের প্রতিনিধিত্ব করে আর কি, যে না ঠিক আছে মাহমুদ স্যার যেমন শেখাইছে যেন তুমিও শেখাতে পারো, যেন তোমাকে একটু মানে তোমার ফ্রেন্ডরা যারা আছে, বা যখন এটা প্রোগ্রামিংয়ের ক্লাস হবে, যে তুমি আউট অফ দ্য ক্রাউড থাকো, সবার থেকে ডিফারেন্ট থাকো। এটা মুখে বলার দ্বারা হবে না, তোমার স্কিল দ্বারা হবে। স্কিল যখন ওরকম হয়ে যাবে, এমনি তোমাকে মানুষ খুঁজে নেবে, যে আচ্ছা ঠিক আছে ফায়দা তো অনেক ভালো পারে, ওকে দিয়ে
ওই যেটা পারে ওই স্ক্র্যাচের ক্লাসটা নেই, দেখেছে অন্য কেউ নিতে পারবে না। ইভেন টিচারদের মধ্যে ধরো অনেকে বয়স হয়ে যাচ্ছে, এদিকে এক্সপার্টাইজ বা এগুলো স্কিল ডেভেলপ করে একটু টাফ হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা একটু হেল্প করলে তোমার স্কিলটাও বাড়লো, আর তোমার একটু দামটা একটু বাড়লো আর কি, এক সেন্সে, যে না ঠিক আছে তাহলে তুমি একটু আলাদাভাবে দেখবে। শাফি, ফায়জা, মাহাদি, রেদওয়ান, তাহসিন, আর ওদিকে শিমন, এই 6 জন যারা আমি লাস্ট পর্যন্ত ছিলাম। আর কোথাও যদি কখনো খুব মেজর কোনো প্রবলেম ফেস করো, যে সাপোজ তুমি ফিগার আউট করতে পারছোই না, একদমই কোনো হবে না, তো গ্রুপে একটু মেসেজটা ড্রপ করো, আমরা যে যখন পারবো একটু হেল্প করবো, ঠিক আছে? ধরো সাপোজ ফর এক্সাম্পল শাফি কোনো একটা কোড করতে যে ও চাচ্ছে একটা সলভ করতে, বাট 2-3 দিন 4 দিন 5 দিন এফোর্ট দেওয়ার পর এটা কোনো ফিগার আউট করতে পারছে না, তো একটু গ্রুপে একটা পোস্ট করে ফেলো, এর তো কোনো সমস্যা নেই। তো এখানে ফায়জা আছে, মাহাদি আছে, রেদওয়ান আছে, যে পারো সে অ্যান্সার করবা। আর যদি আমি একটু অ্যাভেলেবেল থাকি, দেখছি আমি একটু ট্রাই করলাম অ্যান্সার করে দেওয়ার জন্য। ওকে, তো গ্রুপগুলোকে আমরা একটু মানে নিজেদের কাজে লাগাবো ইনশাআল্লাহ, হ্যাঁ, নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য। এই গেল মোটামুটি। তাহলে কারোর কোনো প্রবলেম নাই, তোমাদের কিন্তু নিজের মুখে স্বীকারোক্তি যে স্যার আমাদের সব ক্লিয়ার, তাই তো? আচ্ছা, যদি সব ক্লিয়ার হয়, আমি একটা জিনিস একটু তোমাদেরকে, আমাদের ট্রেনিংয়ের মধ্যে আমাদের টিচারদেরকে কয়েকটা টাস্ক দেওয়া ছিল, গ্রুপ ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া ছিল। আমি কয়েকটা টাস্ক কোয়েশ্চেন একটু কথাবার্তা বলবো তোমাদের সাথে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার জন্য কোনো কথা থাকলে বলতে পারো, আমি তো তোমাদের জন্য অনেক কথাই বললাম, যদি স্যারের জন্য কোনো মানে কোনো ইয়ে থাকে সেটাও বলতে পারো, সেটাও শুনবো আজকে, সমস্যা নেই। আর আমি আশা করবো যে একটা পর্যায়ে তোমরা যেন আমাদের টিমের সাথে কাজ করতে পারো, স্কিলটাকে এভাবে বানায়। হ্যাঁ, আমি সবসময় যে কানেক্ট থাকে বা অনেক ইফোর্ট দেয় যারা লাস্ট পর্যন্ত থাকে, একটা কথা বলি ওদেরকে, যে তোমরা স্কিলটাকে এমনভাবে ডেভেলপ করো যেন আমরা আমাদের টিম থেকে বলি যে ঠিক আছে, ফায়জা, মাহাদি। সাফি একটু কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, সাফি বলো। হ্যাঁ সাফি বলো, যে কোনো ডিভাইসে কথা বলতে পারো, সমস্যা নেই। কথাটা মাহদি বলবে, কিন্তু আমাকে দিয়ে বলে নিতে চাচ্ছে। আচ্ছা বলো, যে কোনো একজন বলো, সমস্যা নাই, দুইজন মিলেই বলো তাহলে। স্যার আপনার ক্যামেরাটা অন করেন, একবার দেখি। আমাকে দেখবা, তাই তো? আচ্ছা, আমাকে দেখো না একবার তুমি। আপনাকে তো আমি প্রতিদিনই দেখি। আচ্ছা আমাকে, হ্যাঁ রিদন আমাকে প্রায়ই দেখে। আর কিন্তু স্যার আমি তো একদিনও দেখিনি। ও আচ্ছা, ফাইজা এখনো দেখোনি আমাকে। আচ্ছা, মানে ইনভারমেন্ট এরকম ক্রিয়েট করে রাখা নাই তো, একটা ইমেজ দেখায় বলো তো। একটা হচ্ছে দুধের সাথে ঘোলে মিটানো, ওইটা আপাতত একটু ইয়ে করি। মানে আমি বাইরে নামাজ পড়ে সে জাস্ট তোমার হলো মানে মোটামুটি বসে পড়ছে, কারণ দেখলাম 9টা 15 টাইম দেওয়া ছিল। আর তোমরা হয়তো একটু খেয়াল করছো যে 1-2 দিন হবে হয়তো, মোস্ট প্রবলি 1-2 দিন বা হায়েস্ট 3 দিন হয়েছে কিনা মনে পড়ে না। একদিন তো ওই যে আমি ঘুমায় পড়ছিলাম হবে হয়তো, এই রোজার টাইমে হবে হয়তো, একটা টাইমে যে সবাই নকটক করছো বা রেসপন্স করতে পারিনি, ওই একটা দিন মনে একটা প্রবলেম ছিল। আর এছাড়া আমি ট্রাই করছি প্রত্যেকটা ক্লাসে টাইমলি অ্যাটেন্ড করার জন্য, যে আমাদের 9টায় ক্লাস, 9টায় আমি ক্লাস অন থাকা মানে আমি আশপাশে আছি, এরকমই ছিল সবসময়। ট্রাই করছি যে পাঞ্চুয়ালি সাপোর্ট দেওয়ার। আচ্ছা, না এটা একটা মজার একটা জিনিস, যে কার কাছে ছিলাম তাকে তো দেখলামই না একবারও, তাই না? আমি দেখাই একটা ইমেজ, এছাড়া এই ইনফরমেন্ট অলরেডি ক্রিয়েট করা নাই তো, কেউ মাইন্ড করে না, কোনো একটা দিন দেখা হবে ইনশাআল্লাহ। এমন হতে পারে যে ধর মনে করো মেহেরপুর একটা কন্টেস্ট হলো, প্রোগ্রামিং কন্টেস্ট, আর প্রোগ্রামিং কন্টেস্ট হলে আমার খুব ইচ্ছা থাকবে যে আমিও যাই, এই যে এই ব্যক্তিটা হলাম আমি, এরকম দেখতে। এটা আমি যখন বাইরে যে কোম্পানিতে জব করতাম, ওই যে কোডিং গার্ল, ওদের এডিট করা এই ছবিটা, এডিট বলতে জাস্ট এই যে এইটা এগুলো অ্যাড করা নিচের দিকে। আমার চুল বড় বড়, আর মাসা আল্লাহর মধ্যে দাঁড়িয়ে আছে একটু, এই দাঁড়িয়ে বড়, চুলও বড়। চুলটা বড় বলতে এরকম, যেহেতু আজকে লাস্ট ক্লাস একটু একটু মজা করি। এটা হলো সুনতি একটা কাট বলা হয়, মানে এটাকে বলা হয় তোমার বাবরি বলা হয়, বাবরি চুল। তো একদম এই যে টপ, মানে মাথার টপের যে চুলটা সেটা একদম নিচ পর্যন্ত, মানে কানের লতি পার হয়ে আরো বড়, অনেক বড় চুল।
এবং এই চুলটাও আছে প্রায় তোমার 2012 বা 13 সাল থেকে। এটার বয়সও প্রায় 10-11 বছর হয়ে গেল। মানে চুল কাটা হয়, মানে এই লং করে রাখাটা আর কি, এটা মেন করলাম। আর স্যার আপনি কি চশমা পরেন? না, আমি চশমা পরি না। বাইক চালানোর জন্য শেষে মাঝে মধ্যে চশমা পরি, সেটা এখন পর্যন্ত আল্লাহর মধ্যে চশমার প্রয়োজন হয়নি আমার। এটা অবাকই লাগে মাঝে মাঝে এটা ভাবলে, আল্লাহ তালার একটা বড় নেয়ামত। বাট আমি ডিভাইসে দিকে তাকায় আসি সেই 2006 সাল থেকে, 6 সাল থেকে এই 24 সাল পর্যন্ত হিউজ পরিমাণ টাইম আমি স্ক্রিনের দিকে তাকায় থাকি। তারপর আল্লাহর মতো এখন মতো চশমা লাগেনি আমার, প্রবলেম হয় না। আচ্ছা, তুমি যে মজার ওয়েবসাইটে আসো, এখানে আমার ইনফরমেশন দেখতে পাবা। এখানে আসলে যে দেখা যায় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, এটা ক্লিক করলে এই যে প্রোগ্রামিং কয়টা কোর্স আছে। ধরো আমি গেলাম এইটাতে, এই কোর্সটা আসার পরে একটু স্ক্রল ডাউন করলে এই দেখো আমার ছবিটা দেখা যায় এখানে। আমি মাহমুদুর রশিদ, আমি ওদের সিনিয়র কোডিং ইনস্ট্রাক্টর হিসেবে আছি মজার কথা এটা। আর কোডিং গেলেরটা ওদের ইন্টারনাল গ্রুপের মধ্যে থাকতো সাধারণত। এর আগে যেটা ছিলাম সেটা হলো কোডিং গেল ছিল। আর স্কিল ডেভেলপ করলে একটু খেয়াল করে দেখো, আমি যখন কোডিং গেল স্যার আপনি এখনো মজারতে ক্লাস নেন? হ্যাঁ, আমি মজুরিয়াতে এখনো ক্লাস নেই। মজুরি আমি মানে ওটা আমার একটা জব, একটা পার্ট টাইম একটা জব ওইটা। যেমন স্কুল যেমন আমার একটা পার্ট টাইম, মানে স্কুলে একটা জব, ফুল টাইম জব। বাট আমার কাছে এই দুইটা মিলাই মনে হয় একটা পার্ট টাইম জব করি আমি। আর বাদ বাকি টাইমটা আমি আমার আইটি স্কিলগুলোর ক্ষেত্রে ডেভেলপের জন্য আমি স্পেন্ড করে থাকি। একটু খেয়াল করে দেখো, আমি যখনই কোডিং গেলে ঢুকলাম, এটা যে বাইরের প্রতিষ্ঠান না, কিন্তু কেন এর ইন্টারফেসটা বাংলায় আসলো? কেউ কি আইডিয়া করতে পারবা? এটা বাইরের প্রতিষ্ঠান। দেখো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে এখানে, নেপালি ল্যাঙ্গুয়েজ আছে, উগান্ডা, নাইজেরিয়া। আমি এটাকে ইংলিশ করি, ইংলিশ। ওকে, এর কারণটা হলো, এদের দেখছে এখন স্টুডেন্ট সংখ্যা আরও বেড়ে গেছে। আমি যখন ছিলাম 1 বছর প্লাস আগে, তখন 3.5 লাখ ছিল। এখন 5 লাখের উপরে স্টুডেন্ট ওয়ার্ল্ড ওয়াইড। এবং এটার মজা অন্যরকম। আমি এই জার্নিটা আসলে তোমাদের গল্প শোনাবো ইনশাআল্লাহ, তোমরা একটু মোটিভেট হবে যে দেশে বসে বিদেশের চাকরি বাকরি করা যায়। আমার যদি বাইরে যাওয়ার ইচ্ছা নাই, তো অনেক আগে থেকে ইচ্ছা নেই, আমার অনেক স্কোপ ছিল আল্লাহর মধ্যে স্কিলগুলোর কারণে। বাট আমার বাইরে যাওয়ার কখনো ইচ্ছা না। দ্যাটস ওয়াই আমি সব রকম স্কোপগুলোকেই ডিনাই করেছি। মানে লাইফে সব চান্স নিতে হয় না, সব একসাথে নিতে গেলে খিচুড়ি পাকা যাবে আর কি। ওয়াইজলি একটু দাবা খেলার মতো কয়েকটা স্টেপ পরের চিন্তা করে তারপর স্টেপগুলো নিতে হয়। তো আমি এখানে জব করতাম ফার্স্টে, প্রোগ্রামিং শেখাতাম। এটা তো জাস্ট অফিসিয়াল যেগুলো। আর আনঅফিসিয়াল শেখাই আমি 12 সাল থেকেই। যখন প্রোগ্রামিং শিখছি তখন থেকেই সিনিয়র জুনিয়র যারা এবং যারা চাকরি করতো তারাও আমার মেসেজে শিখে যেত প্রোগ্রামিং। কারণ প্রোগ্রামিংটা হলো এরকম না যে তুমি বই পড়ে ক্লিয়ার করতে পারবা, অ্যাকচুয়ালি একটু ধরিয়ে দিতে হয়, যে বুঝতে হয় কীভাবে, হাউ টু থিঙ্ক লাইক এ প্রোগ্রামার। এটার জন্য অনেকে আসতো। এবং অনেকগুলো ভার্সিটির সাথে আমি কানেক্টেড ছিলাম প্রোগ্রামিং শেখানোর জন্য। আর অফিসিয়ালি বাইরের যে জবগুলো বা দেশের জবগুলোর মধ্যে এই দুইটাতে আমি করছি। একটা হলো কোডিং গেলে, এখানে বেশ ভালো একটা টাইম ছিলাম কোডিং গেলের সাথে। এই জার্নিটা শোনাবো, তোমরা ইন্সপায়ার হবে আশা করি। এবং এই টাইপের জবগুলো কীভাবে পাওয়া যায়, তুমি দেশে বসে কীভাবে এরকম বিদেশের জবগুলো করতে পারো, কত রকম স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছাতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং। তারপরে মজুরিতে আসলাম। এখানে আমার জবটা খুবই ইন্টারেস্টিং একটা ইয়েতে। আমার জাস্ট অল্প কিছু কথাবার্তা বলে আমাকে হায়ার করছিল ওনারা, কারণ আমার অলরেডি এক্সপিরিয়েন্স আছে যে বাইরের একটা কোম্পানিতে জব করার। তো বাইরের একটা কোম্পানিতে দেশে বিদেশি স্টুডেন্টদের ডিল করা, বাইরের কালচারটাকে ফলো করে সব কিছু মেনটেন করা। তো আল্লাহর মধ্যে যে ওটা পারবে, সে দেশি কালচারে এটা তো অটোমেটিকই পারবে। এই জন্য এখানে জয়েন করতে তেমন কোনো এক্সট্রা ইফোর্ট আল্লাহর মধ্যে দেওয়া লাগেনি আমার। ওরা ইনভাইট করে, দেন একদিন একটু গল্প করলো, আমার সাথে কথা হতে বললো, ব্যাস। তারপরে থেকেই উইদাউট এনি ট্রেনিং, কারণ আমার তো অলরেডি করা ট্রেনিং নেওয়া আছে কোডিং গেলে, প্লাস লাইভ ক্লাসেস নেওয়ার এক্সপিরিয়েন্স আছে। বেশ অনেকগুলো দেশে আমি স্টুডেন্টের ক্লাস নিতাম, প্রোগ্রামিং ক্লাস, এবং বেশ মজার। অনেক স্টুডেন্ট ছিল খুবই অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। এবং ওরা আরও ছোটো থেকে শেখা শুরু করে, ছোটও আছে বড়ও আছে। বাট মোস্ট অফ দ্য কেসেস, যেমন ধরো তুমি শুরু করছো 6-এ, ওরা কিন্তু আরও আগে থেকে শুরু করে। আমি তোমাকে একটু দেখাই প্রুফটা তুমি এটা দেখলে আইডিয়া পাবা। যদি স্ক্রল ডাউন করি, দেখছো লেখা আছে কি গ্রেড 1 থেকে 3, তাই না? তুমি এটাকে বাংলাদেশে কখনো চিন্তা করতে পারবা যে ক্লাস 1 থেকে 3 বাচ্চারা শিখতেছে প্রোগ্রামিং? না। তো আমার ছিল যে এই রেঞ্জগুলো আমাদের কভার করা লাগতো, এইগুলো।
যারা এরকম এজ মানে বয়স হিসেবে এই গ্রেডগুলোর মধ্যে পড়ে তাদের ক্লাস নিয়ে থাকতাম। ছোটো ক্লাসগুলো নিতাম না সাধারণত আমি, এগুলো আমাকে দিত এবং খুব ভালো একটা অবস্থান আমার কোডিংয়েলের ছিল। ইভেন আমি এখান থেকে অ্যাওয়ার্ড প্রাপ্ত কোডিংয়েলের বাইরের একটা অ্যাওয়ার্ড একটা আছে কোডিংয়েলের। ওরা বিভিন্ন দেশে যারা ট্রেনার থাকে, হয়তো অনেক দেশে ট্রেনার আছে, তার মধ্যে টপ 2 জন যারা ছিল তার মধ্যে আমি একজন ছিলাম আল্লাহর মধ্যে। এটা কয়েক মাসের মধ্যে একটা প্রমোশনও পাই ওদের কাছে, দেন একটা অ্যাওয়ার্ডও পাই। এরপর যখন চাকরি ছেড়ে আসলাম গত বছরের মোস্টলি মার্চ হবে, তো মার্চ বা এপ্রিলে গত বছরে, ওদেরকে শুনিয়েছিলাম মনে হবে বা শুনিনি হবে হয়তো। তো আমাকে গত বছর নভেম্বরে আমাকে আবার অফার করে জয়েন করার জন্য ওদের ইয়েতে, এবং আমার যত রকম শর্ত সরায় যদি আমি ইম্পোজ করতাম, এটা আমাকে মেনশন করছিলাম যে আমি যে কোনো শর্ত দিয়ে ওদের কাছে ব্যাক করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমি দেখলাম যে আমার টাইমটা দরকার তো বেশি, দ্যাটস আমি মজুরিতে ক্লাস নিই। মজুরিতে আমার উইকলি 2টা বা 4টা ক্লাস থাকে, 4টা হাইস্ট ক্লাস থাকে, 2টা ব্যাচ আমি সাধারণত করে থাকি মজুরিতে। তাহলে আমার টাইমটাও সেভ হলো, আমি রেস্ট অফ দ্য টাইম অন্যদেরকে সময় দিতে পারি। ভালো একটা অ্যামাউন্ট ওরা পে করে মজুরও ক্লাস ওয়াইজ। কোডিংগুলোও অনেক ভালো পে করতো যেহেতু এটা বাইরের, এবং পেমেন্টের কোনো ইস্যু নাই, একদম টু দ্য টাইম এসব। এটা যেমন ডলার থেকে কনভার্ট হয়ে আমার ব্যাংকে ঢুকে যেত, এটা যেমন সবসময় আমাকে ব্যাংকে ট্রান্সফার করে দেয়। মানে এখনকার টাইমে তুমি যদি স্কিল্ড হও সহজ সহজ হবে ইনশাআল্লাহ। আমি স্কিল না, আমি এখন স্কিল হওয়ার চেষ্টা আছি, স্টিল নয় আমি স্টাডিং। শেখার শেষ নাই, শিখতে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখেন, সুস্থ রাখেন। এটা গেল মজরুর আর কোডিং গেলের, যেহেতু আমরা কোড নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এখন এই জার্নিটা একটু শেয়ার করবো, কোডিং গেলের জার্নিটা। কারো কি ইচ্ছা আছে যে আমি রিমোট জব, এটাকে রিমোট জব বলা হয়, জবের কয়েকটা প্যাটার্ন হয়। একটা তো অফিসিয়াল একটা জব, এটাকে বলে অন সাইট, মানে তুমি একদম অফিসে যেয়ে জব করবা, এটা একটা। আর আরেকটা হলো রিমোট জব, যে তোমার চাকরি হবে, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই ওই কোম্পানি চাকরি করতে পারবা, এটা একটা। যেমন আমার এক চাচাতো ভাইকে আমার ডেভেলপ করা আল্লাহর মতে। আমার একটাই চাচা একটাই ছেলে। ওকে তোমার গল্পটা শোনাইছিলাম আমি, যে ফেব্রুয়ারি লাস্ট উইকে ওকে থাইল্যান্ডে কোম্পানি নিয়ে চলে গেছে। ওর ব্যাকগ্রাউন্ড টোটালি নন সিএসি, মানে সিএসি একদিকে, আইটি এক সাইডে, আর ও মনে করে এই সাইডে। ওর সাবজেক্ট হলো ইসলামী ইতিহাস ছিল। ওইখান থেকে পড়াশোনা শেষ করার পরে ও ডিজিটাল মার্কেটিংয়ে কিছু কাজ করে। আর ওর পড়াশোনা শেষ করার আগে আমাকে প্রোগ্রামিং দেখাতাম, তো এটা মোট একটা ফাউন্ডেশন ছিল ওর আল্লাহর মধ্যে। ঢাকা থাকতাম, ও ঢাকা থাকতাম, আমি ঢাকা থাকতাম। এরপরে পড়াশোনা শেষ করে যখন দেখছি যে না, ডিজিটাল মার্কেটিংগুলো আসলে ফিউচারগুলো একটু তেমন একটা ভালো না, প্রোগ্রামিং সেক্টরগুলো বেশ ভালো আর কি। তো ওইখানে ও আবার এসকিউএ শেখা শুরু করলো। এসকিউএ, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স। এসকিউএ মানে একটা সফটওয়্যার তৈরি করার পরে একটা কোয়ালিটি চেক করতে হয় ইচ অ্যান্ড এভরি লেভেলে, এরকম অনেক ইস্যু আছে। তো যারা এগুলো চেক করে এদেরকে বলে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার। তো 2 বছর আগে, এখন তো 24 সালে, 22 সালে ওর এর আগে, মানে আগে তো প্রোগ্রামের ফাউন্ডেশন ছিল, কিছু টুকটা কাজ করছিল, তারপর একটা গ্যাপ দেওয়ার পরে 7 মাস ওর কথা আমাকে বলছে যে ভাই আমি 7 মাস কড়া পরিশ্রম বুঝো কিনা, মানে পাগলের মতো পরিশ্রম যেটাকে বলে আর কি, মানে হিউজ ইফোর্ট দিয়ে তারপর একটা জব করে। এটা হলো 22 সালের শুরুর দিকে। 22 সাল ফুল রিমোট, এটা রিমোট জব, টোটালি রিমোট, মানে বাসায় থেকেও বাইরে চাকরিটা করতো। 22 সাল চাকরি করে, 23 সাল চাকরি করার পরে 24 সালের ফেব্রুয়ারিতে এসে ওই কোম্পানি ওকে থাইল্যান্ডে নিয়ে চলে গেছে। মানে মানুষের বিদেশে যাওয়া তো অনেক রকম ওয়ে, একটা হলো টাকা দিয়ে মানুষ বিদেশে যাচ্ছে, এটা একটা। আর একটা স্কিল আছে, স্কিল পার্সনকে বিদেশে নিয়ে চলে গেল, এটা এক জিনিস। ওকে হয়ে নিয়ে চলে গেছে কোম্পানিটা, এখন সে থাইল্যান্ডে থাকে, আমার আপন চাস্তো ভাই। আর আমার টিমে, আমার যেটা টিম আছে, টিমের একজন আছে নাম হলো আরাফাত। মানে আমি আশা করবো তোমার যদি কেউ স্কিল হতে পারে একটা টাইমে আমার টিমের সাথে তোমাদের কাজ করে অপরচুনিটি আসতে পারে ইনশাআল্লাহ। তুমি যে সেক্টরে স্কিল থাকবে, যদি আমরা ওই সেক্টর নিয়ে কাজ করি, এটা হতে পারে ইনশাআল্লাহ। বাট ফ্যাক্ট হলো তোমাকে ওই লেভেলে স্কিল্ড হতে হবে। হ্যাঁ, স্কিল্ড হও, দেখবে তখন আমরা ইনশাআল্লাহ তোমাকে নক করবো, যেন আমরা বলতে পারি যে ঠিক আছে তোমার এই স্কিলটা আছে, চলে আসো আমার সাথে জয়েন করো, তুমি অন্য জায়গায় থাকো, সাথে আমার সাথে ইনভলভ থাকো। আমাদের টিমে যে আছে একজন সফটওয়্যার কোম্পানিতে জব করে, ও বলতে গেলে আমার স্টুডেন্ট। আমার পড়াশোনা শেষ হয় 2016 সালে, আর ওর ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু 2017 সালে। সেম ইয়েতেই ছিল, মানে আমি আরও একই ম্যাচে থাকতাম, সেখান থেকে ওকে নার্সিং করা। এবং ছেলেটাকে যেভাবে ডেভেলপ করা হয়েছে, যেইভাবে যা বলা হয়েছে, ও 4 ইয়ার্স ওইভাবে চলছে। এবং তারপর মাসে হাতে পাইছে আল্লাহর মতে, আমাদের রেজাল্ট অনেক ভালো, আমার রেজাল্টও ভালো আল্লাহর মতে, ওরও রেজাল্ট ভালো। এবং প্রোগ্রামিং সেকশনে আমারও জাতীয় পর্যায়ে পুরস্কার আছে, জাতীয় পর্যায়ে পুরস্কার নাই, বাট ওর তোমার
ইউনিভার্সিটি লেভেলে ভালো একটা অবস্থান ছিল সবসময়। এবং এখন আমি ওর একসাথে কাজ করি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমি যখন 2টা থেকে 3টে স্ক্রিনে কাজ করি, ও আমার 4টে অ্যাডভান্স, ও 4টা স্ক্রিনে সামনে থাকে, ওর সামনে 4টা স্ক্রিন থাকে, 2টা ল্যাপটপ, একটা ওর ল্যাপটপ, একটা কোম্পানির ল্যাপটপ। ও যে কোম্পানি জব করে, ও রিমোট জব করে, ও রাজশাহীতে এখন বর্তমানে থাকে শুরু থেকেই এই জবে। আর 2টা ল্যাপটপের সাথে 2টা আবার মনিটর কানেক্ট করা। আর ওর একটা সিপিও নিজে বিল্ড করছে। ও যেহেতু রেন্ডারিং রিলেটেড অনেক কাজ করে, বা ইউনিটি নিয়ে অনেক কাজ করে, ওর গ্রাফিক্যাল বা ওর পিসি পারফরমেন্সটা অনেক হাই দরকার। ও একটা সিপিইউ বিল্ড করছে নিজে। শুধু সিপিইউ মেশিনটার প্রাইসই পড়ছে হলো 2 লাখ। তোমরা আইডিয়া করতে পারো কিনা জানি না। নর্মালি এখন মোটামুটি চলার মতো ভালো মানের ল্যাপটপ তোমার হলো পাওয়া যায় 60-70 হাজার 80 হাজার টাকার মধ্যে, মোটামুটি ভালো মানের পাওয়া যায়। সেখানে একটা সিপিইউ জাস্ট ওই বক্সটুকু বিল্ড করতে তার খরচ হয়েছে 2 লাখ টাকা। তোমরা মনে হয় একটা আইডিয়া করতে পারছো এটা পারফরমেন্স এটা কত হাই হতে পারে। এগুলো কখন হচ্ছে, যখন তার ডিমান্ড হয়েছে। এমন না যে সে ওইটা কিনে নিয়ে বসে আছে গেম খেলার জন্য, এরকমটা না। তো আমি আশা করি তোমরা যারা কানেক্টেড আসো, আব্বা আম্মুর উপর আমরা এই প্রেশার কখনো দিব না যে আমি গেম খেলবো, আমাকে এইটা বিল্ড করে দিতে হবে। তুমি স্কিলটা ডেভেলপ করো, দেখবো যে এমনি সব কিছু তোমার জন্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে সহজ। ওকে, কোনো কথা আছে এগুলো নিয়ে যেগুলো বললাম? কারোর আশপাশে কোনো কিছু জানার ইচ্ছা আছে? এবং এই সেটা যখন শুরু করে, ওর নাম আরাফাত। ও আমি এখনও স্টিল কিছু বিজনেসের সাথে জড়িত আছি ওর সাথে কম্বাইনলি, এবং আমরা কম্বাইনলি বেশ কিছু কাজও করি। ওর যখন প্রোগ্রামিং শুরু হয় ওই টাইমে ওর কোনো ল্যাপটপ ছিল না, জাস্ট 4 ইঞ্চি সাইজের একটা ফোন ছিল, 4 ইঞ্চি স্মার্টফোন। তুমি এখন কল্পনা করতে পারবা যে এখন তোমাদের হাতে যে স্মার্টফোনগুলো থাকে 5 পয়েন্ট সামথিং বা 6 পয়েন্ট সামথিং, 6.7 বা 6.6, এরকম অনেক বড় বড় স্মার্টফোন। আর 4 ইঞ্চি ফোন কিন্তু অনেক ছোটো ফোন। এই ফোন দিয়ে কোড করতো। তখন আমি ওকে ফোনে অ্যাপ ট্যাপ সব সেট করে দিয়েছিলাম, ও ফোনে কোড করতে প্রোগ্রাম শেখানোর পরে। আর আমি অনেক আগে থেকে বোর্ডে লেখালেখি করি, তো ওকে বোর্ডে দেখাতাম, প্রোগ্রাম বোঝাতাম, এবং ও সব প্র্যাকটিস করতে হলো এই ফোনের মধ্যে। এবং তোমরা একটা গেম দেখছো কি না, টিক ট্যাকটো গেমটার নাম আইডিয়া আছে কারো? টিক ট্যাকটো, ইয়েস স্যার। এটা দিয়ে কী করে? একটা ক্রস আর একটা ও। ক্রসারও না। তো এই টোটাল ওই গেমটাও ও কনসোলে বানাইছিল মোবাইল ফোন দিয়ে। ক্যান ইউ ইমাজিন ইট? 397 লাইন মোস্ট প্রবলি, বা 90 লাইন, এরকম একটা লাইনের কোড সে করছিল। ফুল গেম, মানে 1 প্লেয়ার 2 প্লেয়ার, মানে বোথ, এইভাবে। তাহলে কী পরিমাণ ইফোর্ট দিলে। আর এখন তোমার জন্য বড় একটা অ্যাডভান্টেজ, তোমরা সবাই ল্যাপটপের অ্যাক্সেস পাচ্ছ, সবাই পাচ্ছ, ইন্টারনেট পাচ্ছ, ইলেকট্রিসিটি পাচ্ছ। আর ও স্টার্ট করছে এইভাবে। ও 397 লাইনের কোড করছে ওই টাইমটাতে, আর এখন ওর এইরকম পজিশনে কোড করে, এটা করে। আর যখন স্কিল হবা, দেখবে স্কিল পার্সনদের সাথে তোমার কোলাপ করা, মানে একসাথে কাজ করার অনেক স্কোপ চলে আসবে। তোমাকে দেখছে, তোমার এমনও হতে পারে তোমার মেহেরপুর মুভ করা নাও লাগতে পারে। যদি কারো ইচ্ছা থাকে যে আমি মেহেরপুরে আব্বুর সাথে থাকবো, এখানেই থাকবো, বাইরে মুভ করবো না, এখান থেকে যে সারা বিশ্ব জয় করবে, এটা পসিবল। এটা থেকে করা পসিবল, এখনকার যে টাইম এখানে করা পসিবল। এখন যার যেরকমটা ইচ্ছা যে যেখান থেকে করতে পারে আর কি। আমি আমার কোডিংয়ের জার্নিটি শোনাই তোমাদেরকে, তাহলে হোপফুলি আরেকটু হলেও আগ্রহ বোধ করবা। এবং আমি যখন পড়াশোনা শেষ করি, ওখানে ওই টাইমটাতে বেশ কিছু সফটওয়্যার কোম্পানি আমার জবের অফার ছিল। তার মধ্যে নাম করা একটা, না বললেই না, বসুন্ধরা গ্রুপের একটা সফটওয়্যার কোম্পানি ছিল, P1 ওটার নাম। ওইখানে আমার ইন্টারভিউ অফার ছিল। তো কিছু ইন্টারনাল কারণে আমি আসলে ওটাতে জয়েন করি নাই। যারা আগে জয়েন করছিল তাদের কিছু কথা শুনছিলাম, সে কারণে আমার আগ্রহ বোধ হয়নি ওটার পিছনে। এবং জবের সবচেয়ে বড় মজা হলো যখন তোমার স্কিল থাকবে, এবং আল্লাহর রহমতে তোমাকে যখন ইনভাইট করা হবে, যদি তোমাকে অফার দেওয়া হয় যে নাও তোমার জন্য চয়েস এইটা, তুমি এটা জয়েন করতে পারো, এটা কোনো লিঙ্ক লবিং তোমার লাগতেছে না, কারো সুপারিশ তোমার প্রয়োজন নাই, তোমার জন্য অপশন এইটা 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 এইটা, এখন তোমার যেটা মনে সেটা তুমি জব করো, ছাড়ো, যা মন চায়। এটার মজা কিন্তু অন্যরকম। হ্যাঁ, আমি আশা করবো তোমরা যেহেতু সফটওয়্যার সেক্টরে আসো, একটু ধরে রেখো। হ্যাঁ, যে সাইডে থাকো না কেন, এটা দিয়ে ক্যারিয়ার বিল্ড করা যায়, এবং খুব ভালো ক্যারিয়ার বিল্ড করা পসিবল। যদি স্যালারি রেঞ্জ বা এগুলো চেক করতে চাই, চেক করে দেখো, তাহলে আইডিয়া পাবা যে সফটওয়্যার ডেভেলপার যারা বা যারা এই সেক্টর নিয়ে কাজ করে তাদের এই লেভেলগুলো কেমন হয়। এবার না ভেবে বললাম এগুলো। আমি কোডিং এর একটু আইডিয়া শেয়ার করি যে আমি কীভাবে দেশে থেকে বাইরের এই জবগুলোকে করলাম। তো এখানে জার্নিটা আমার শুরু হয়েছিল এইভাবে যে ফার্স্টে আমার পরিচিত কে যেন একজন, যেহেতু জানে যে আমি আগে থেকে প্রোগ্রামিং শেখাই বা আমার শেখানোর এটা ভালো লাগে, তো আমাকে এক ছোটো ভাই এই লিঙ্কটা রেফার করে
যে দেখো কোডিং এরকম একটা কোম্পানি, বাইরে একটা কোম্পানি, ওরা পার্সোনাল রিক্রুট করতেছে। তো ওরা কি চাচ্ছে, ওরা কিছু মানে সিভি সহ, যে আমি কী করি, আমার ইনফরমেশন সব কিছু সহ ক্লাসের ডেমো রেকর্ড সহ পাঠাতে বলছে আমাকে, যে যারা যারা অ্যাপ্লাই করবে যখন ওইটা তোমার দিয়ে জমা দেওয়া হবে, ডকুমেন্ট হলো আমার সিভিটা আর সাথে একটা ভিডিও ক্লিপ, যে আমি যে ক্লাস নিচ্ছি, একটা ডেমো, একটা ক্লাস রেকর্ড করে 5 মিনিটের মধ্যে একটা টপিক কভার করতে হবে, এরকম একটা দিয়ে এই দুটো দিয়ে আমাকে মেইল করতে হবে ওদের কাছে। তাহলে সিভি চলে গেল, এটা সিভি আমার, যে আমি কী করি, আমার কী স্কিল আছে, কতগুলো অ্যাওয়ার্ডস আছে, এইগুলো ইচ অ্যান্ড এভরিথিং, আমার রেজাল্টগুলো কেমন, ইচ অ্যান্ড এভরিথিং সব পাচ্ছে, টিচিং আমার এক্সপিরিয়েন্সটা কেমন কী আছে না আছে, এগুলো পাওয়ার পরে এরকম তো সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওরা সিভি পায়, যেহেতু ওরা 70টা দেশে ওরা কভার করে, তাহলে অনেক দেশে ওদের ট্রেনার আছে। তো সবার কাছ থেকে পাওয়ার পরে আমাদের যখন এদের রিক্রুটমেন্ট প্রসেস শেষ হলো, যখন আমরা ফার্স্টে মানে একদম সব স্টেজ অতিক্রম করে নিয়ে জয়েন করলাম, তখন ওরা আমাদের সাথে শেয়ার করছিলেন যে কতজনের মাধ্যমে প্রায় লাখখানিক মতো সিভি ওনাদের কাছে পড়ছিলেন, মোটামুটি যতটুকু মনে পড়ে। সেখান থেকে ফার্স্টে ওরা ফিল্টার আউট করে এইভাবে, যে কিছু সিভি দেখে ফিল্টার আউট করা, এরপরে ওভার দ্য ফোন, মানে ফোন কল করে কিছু মানুষকে ফিল্টার আউট করে। এরপরে ধরো ফার্স্টে কী করলো, সিভি দেখে ফিল্টার আউট করলো, এবার ফোন কলে করলো, তাহলে একটা স্টেপ গেল, হ্যাঁ, ফার্স্ট স্টেপ। তারপর তোমার হলো সেকেন্ড স্টেপে গেল হলো ফোন কল করে, এখানে কিছু সিভি বাদ গেল। থার্ড স্টেপ হলো টেকনিক্যাল একটা এক্সাম নিল, আমি এক্সামটা দিলাম, আমাদের লিঙ্ক সেন্ড করে দেওয়া হলো এবং একটা টাইম ব্যারিয়ার দিয়ে দিয়েছিল, 30 মিনিট মতো 30টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, প্রোগ্রামিং সংক্রান্ত সব কিছু ডিফারেন্ট ওয়েতে। তো আমি সলভ করলাম এবং আমি যখন এটা সেন্ড করলাম, যে ধরো আমি তো মুসলিম কান্ট্রির একজন, তো আমি ভাবছি যে এটা সিইও যিনি, উনি আবার হলো ইন্ডিয়ান সিইও, এই জন্য এদের একটা অফিস আছে ইউএসএতে, একটা অফিস আছে ইন্ডিয়াতে, সিইও ইন্ডিয়া। যেমন তোমরা জানো হয়তো গুগলের সিইও যিনি সুন্দর পিচাই, উনিও একজন ইন্ডিয়ান পার্সন, এরকম বড় বড় অনেক জায়ান্ট কোম্পানি সিইও আছেন হলো ইন্ডিয়ান। তো এই কোম্পানিটার যিনি ওনার বা যিনি ফাউন্ডার ছিলেন, উনি হলো ইন্ডিয়ান একজন, এবং ইন্ডিয়াতে একটা অফিস আর ইউএসএতে একটা অফিস, ওনার বলছিলেন আমাদেরকে। তো 3 নাম্বার স্টেজে আমি এক্সামটা দিলাম, বেশ এভাবে ভালো লাগলো আমার কাছে। তখন আমি একটু কনফিডেন্স ছিলাম যে আল্লাহর মধ্যে, যে 30টা কোশ্চেন আছে, আমি ফুললি কনফিডেন্ট যে 28টা মিনিমাম হবেই আমার, 29-30টাও হতে পারে, 29টা মিনিমাম, 28টা হবে, 29টাও হতে পারে আর কি এরকম। তো আমি আশা ছিলাম যে মনে হয় সেকেন্ড তারপর স্টেপে কল পাওয়া হবে হয়তো। একটু ওয়েট করলাম, দেখছি যে কয়েকদিন কোনো রেসপন্স নাই। এরপর হঠাৎ করে আমাকে আবার মেইলে, ওরা টোটালি অফিসিয়াল সিস্টেমটা মেইলে চলে, হোয়াটসঅ্যাপ এগুলো দিয়ে চলে না মেইলে। তো সব কিছু ইয়ে হওয়ার পরে থার্ড স্টেপটা আমি অতিক্রম করলাম এক্সামটা দিয়ে, ওরা আমাকে নক করলো। ফোর্থ স্টেজ হলো একটা টেকনিক্যাল ইন্টারভিউ হবে আমার, টেকনিক্যাল ইন্টারভিউ। আচ্ছা ঠিক আছে, অ্যান্ড তখন তো আমি অনলাইনে এরকম লাইভ যে ক্লাসগুলো, লাইভ বলতে তোমার হলো ভিডিও কল দিয়ে তোমার সরাসরি মানে ভিডিওতে থেকে এ করা, এটার এক্সপিরিয়েন্স ওরকম ছিল না আমার, কারণ প্রয়োজন হতো খুবই কম, বাইরের সাথে কমিউনিকেশন হলে জাস্ট ওভার দ্য ভয়েসই হয়ে যেত। তো বসলাম আমাদের সাথে, আমার ব্যাকগ্রাউন্ডের ইনভারমেন্ট কেমন হবে না হবে এগুলো সব সেটের করে টেনশনের মধ্যে পড়ছিলাম। বসলাম, সব ঠিকঠাক করলাম, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি মানে খাটের কোনো একটা পোর্শনে, মজার একটা কথা বলি, খাটের একটা জায়গাতে এটা রাখছে, ফুল সেট এরকম করা ছিল না যে কোথায় আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে। জানলার একটা পর্দা আছে, তার সামনে মানে খাটের একটা পোর্শন, ওইখানে খাটের উপর আমি রাখছি হলো আমার ল্যাপটপটা, দিয়ে পাশে একটা চেয়ার নিয়ে কোনো রকম বসে আমি ইন্টারভিউটা ফেস করি। ওটা তো দেখা যাবে না, দেখা যাবে জাস্ট আমি কতটুকু আছি, আমার আশপাশে সার্টেন একটা পোর্শন ব্যাকগ্রাউন্ড। ঠিকঠাক ইন্টারভিউ শুরু হলো। ওইখানে যিনি ইন্টারভিউ নিচ্ছেন বেশ কয়েকটা দেশের ওনারা ছিলেন, যারা এই 3টে স্টেজ অতিক্রম করছে, 1, 2 আর 3 স্টেজ অতিক্রম করার পরে তাদের টেকনিক্যাল ইন্টারভিউ চলতেছে। কারণ এত কিছু ফিল্টার করার কারণ হলো, যেহেতু তারা ওয়ার্ল্ড ওয়াইড যে কাজ করবে, এখানে তো স্পোক্সম্যান বা যাদের কথা শুনবে তারা হলো আমরা টিচার, তাই না, বা প্রোগ্রামার মানে কোডিং ইনস্ট্রাক্টর যারা আছি, তাদের কথাই তো শুনবে, তাই না। এই জন্য তারা ট্রাই করছে যে যেন একটু কোয়ালিটি এনশিওর করতে পারে। আচ্ছা, এবার টেকনিক্যাল ইন্টারভিউ হলো, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সবাই একজনকে এক ল্যাঙ্গুয়েজ দিয়ে কোশ্চেন করলো, জিজ্ঞাসা করলো কে কোন ল্যাঙ্গুয়েজে অ্যান্সার করতে যাচ্ছেন। আমি বললাম আমি এটা দিয়ে, আমার বললো এটা দিয়ে, যেটা বলে তাকে সেটা দিয়ে কোশ্চেন করে 1 বাই 1। 4টা হবে তো, 4টা না 5টা কোশ্চেন করছিল আমাকে, আমি ছিলাম যে 4টাই আমার অ্যান্সার হবে, সমস্যা নেই, একটা মনে হয় একটু কনফিউজের মধ্যে ছিলাম। গেল ইন্টারভিউর কোশ্চেনটা, এবং ওইখানে দেখলাম আরও যারা আছে, যেমন ধরো আমার তো নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না আমাদের, হ্যাঁ, বাট আমি ইংলিশে কথা বলতে পারি, কিন্তু একটা তো নেটিভ ল্যাঙ্গুয়েজ যাদের একদম ফ্লুয়েন্টলি যে ইংলিশে কথা বলে, তাদের ইংলিশটা আমাদের সাথে একরকম হবে না কখনোই, এটা পার্থক্য থেকে যাবে। ওরকম টাইপের কিছু মানুষ ছিল। আমি ভাবলাম আল্লাহ কী যে হবে এবারে এখানে। টোটালি ইংলিশে আমার কনভারসেশন হলো, কোনো ইস্যু ছিল না আল্লাহর মধ্যে। এবার টেকনিক্যাল ইন্টারভিউ পোর্শন শেষ হওয়ার পরে আমাকে ওই কয়েকদিন ওয়েট করতে বললো, যে একটা টাইম বলে দিল যে ওর মধ্যে যদি যারা সিলেক্ট হবে তাদেরকে আবার নক করা হবে। ওইটা
মেইলেও দেওয়া হবে, হোয়াটসঅ্যাপেও তাকে নক করা হবে, যে নাম্বার নিয়ে রাখছে অলরেডি। আচ্ছা, এবার ওয়েট করি। এবার যেদিন সময়, যেদিন সকাল পর্যন্ত ওয়েট করলাম, আল্লাহ কোনো নিউজ নাই। আমার স্পষ্ট মনে পড়ে ওই দিন 5টা কততে হবে হয়তো, মোস্ট প্রবলি আমাকে নক করছে যে আমি সিলেক্টেড এবং আমাদের ট্রেনিং শুরু হবে অমুক তারিখ থেকে, 15 দিনের ট্রেনিং হবে। চিন্তা করে দেখো যে অনলাইন ট্রেনিং হবে 15টা দিন। আচ্ছা ঠিক আছে, বেশ ভালো লাগলো। ট্রেনিং এসে দেখলাম যে এত জায়গাতে ফিল্টার করে মাত্র 50 জন, 50 বা 51 জন ছিল। 51 জন। ট্রেনিং শুরু হবে হলো 15 দিনের। আচ্ছা, শুরু হলো ট্রেনিং। এখন ওদের ট্রেনিংগুলোর প্যাটার্নটা, যদি ফরেন কান্ট্রি ওরা কাজ করে, ওদের সিস্টেমটা টোটালি ডিফারেন্ট জিনিস। সেখানে 15 দিনের মধ্যে ওরা করলো কি, ডেইলি শুরুতে তোমার ধরো 1 থেকে 1.5 ঘন্টা বা হাইস্ট 2 ঘন্টা যায় না, 1.5 ঘন্টার মধ্যে ওরা র্যাপ আপ করে ফেলে। একটা মিটিং হয় জুমের মধ্যে ওরা, এবং ওরা এত ফ্লেক্সিবল, মানে তুই ফরেন কালচারে যদি কাজ করতো মজা পাবা। ওরা বলে যে আপনি খাবার টাবার নিয়ে বসে যাবেন, কোনো সমস্যা নাই। আপনি ধরেন ড্রিঙ্কস, মানে কোনো যদি চা কফি কিছু খাওয়া লাগে বা যদি নাস্তা করা লাগে, ওই ক্যামেরা অন থাকবে, কোনো সমস্যা নেই, আপনি খাবেন ওইখানে, কোনো ইস্যু না, এগুলো কোনো ইস্যুই না। আবার ধরেন একটু রেস্ট নিতে হবে, ইয়ে করতে হবে, জাস্ট মানে ফুললি ফ্লেক্সিবল, মানে ওরা এত ফ্রি করে ফেলতে পারে সবাইকে। আচ্ছা, শুরু করলাম আমরা ট্রেনিং 15 দিন, 2-2.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা ওরা ট্রেনিংয়ে কী কী করতে হবে না হবে এটা বলে দিত। যে ওদের একটা সফটওয়্যার বিল্ড করা ছিল আগে থেকে, সিস্টেম বিল্ড করা। ওইখানে পড়ার জন্য অনেক পোর্শন দেওয়া থাকতো, যে আজকের টাস্ক এইগুলো, মানে অনেক কিছু পড়তে হবে, পড়ে নিয়ে এক্সাম দিতে হবে, কিছু জিনিস ডেভেলপ করতে হবে, তারপরে এক্সাম দিতে হবে। এই ডেভেলপ করা জিনিসগুলোকে লিঙ্কে সাবমিট করতে হবে। আর এই যে যেগুলো আমি শিখলাম, পড়লাম, ডেভেলপ করলাম, এরপর একটা এক্সাম দেওয়া লাগবে। এই এক্সামটাও অনলাইনে ওদের সাবমিট করতে হবে, এবং ডেইলি রাত 12টার আগে এগুলো সব কমপ্লিট করে ফেলতে হবে। তার মানে ওরা কিন্তু মিটিং কন্ডাক্ট করলো 1 থেকে 1.5 ঘন্টা, তোমরা বুঝতে পারছো না জানি না, 1-1.5 ঘন্টা মিটিং করলো, তারপরে এই টাস্কগুলো অ্যাসাইন করলো এবং পড়তে হবে। আর অনেকে চাইতো পড়তে চায় না, অনেক বেশি লেখা দিয়ে মাথা খারাপ হয়ে যায় অনেকের। তো এইসব কিছুর পরে যদি আমার স্কোরটা 80%-এর উপরে থাকে ওভারঅল সব কিছু মিলায়ে, তাহলে আমি ফাইনালি ওদের সাথে ফুললি জয়েন করে কাজ করতে পারবো। তো ফার্স্টে ভাবছিলাম যে ওই 4টা স্টেপ যেহেতু সবার অতিক্রম হয়ে গেছে, সবাই সিলেক্ট হয়ে গেছে, একটা অনুযায়ী সিলেক্টেড, কিন্তু না, এখন এই 15 ট্রেনিংটা চলবে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এবার 80% যদি স্কোর হয়ে যায় দেন তারপরে আমরা সিলেক্টেড, ওকে ফাইন। এই 15 ট্রেনিংয়ের মধ্যে প্রায় 10 দিন মতো আমাদের ছিল, জাস্ট সব কিছু নিয়ে ট্রেনিং হচ্ছিল। আর 5 দিন হবে হলো লাইভ টোটাল ক্লাস, ওরা আমাদের দেখবে। আচ্ছা, এই ট্রেনিং হওয়ার পরে অনেকে বাচ্চা চলে গেল শেষ পর্যন্ত। এবার ডেমো ক্লাস, আচ্ছা এখানে স্কোরটা গেল, তারপরে আমাদের ডেমো ক্লাস দিতে হবে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, ধরো একদম এক্সপার্ট একজন পার্সন, ওদের টপ লেভেলে যারা থাকে, সেই এক্সপার্ট পার্সনের সামনে আমাকে একটা ক্লাস নেওয়া লাগবে। মনে করো তাকে ফার্স্টে ট্রিট করতে হবে, সে একটা ছোটো মানুষ, তাকে ওইভাবে প্রোগ্রামিং বোঝাতে হবে। এবার সে কখনো প্যারেন্টের রোল প্লে করবে, কখনো টেকনিক্যাল পার্সনের রোল প্লে করবে। এই সব কিছু কভার করতে হবে 1 ঘন্টার মধ্যে, 1 আওয়ার। এবং 1 আওয়ারে আমার প্রায় অলমোস্ট 55 থেকে 55 বা তোমার কতটুকু এটা বলবো, 60 হবে তো, 60টা হবে তো ছিল প্যারামিটার, যে আমি 60টা জিনিস টাচ করছি কিনা 1 ঘন্টায়। আমি তখন আমার এত টেনশন লাগতো, আমি অনেকগুলো পয়েন্ট সামনে লিখে রাখতাম একটা জায়গায়, যেন আমি একটু দেখতে পারি এটা মিস করলাম কিনা। তো ওইখানে আবার 80% ওপর স্কোর থাকতে হবে ওইটাতে। তো এই সব যুদ্ধ করার পরে 15 দিন যখন যুদ্ধ শেষ হলো, শেষ হওয়ার পরে আমরা মাত্র 10 জন টিকলাম। এর মধ্যে আমরা বাংলাদেশ থেকে ছিলাম মানে জাস্ট 2 জন। পরে একজনের পারফরমেন্স খারাপ হওয়ার কারণে ওরা কোম্পানি থেকে তাকে বাদ দিয়ে দেয়, মানে পারফরমেন্সটা ইস্যু হওয়ার কারণে। আর পরে হবে হয়তো বাংলাদেশ থেকে কিছু, মানে আবার যদি রিক্রুটমেন্ট প্রসেস করে, এখন অল্প কয়েকজন থাকতে পারে হবে হয়তো। এই ছিল আমার জার্নিটা। এই সব যুদ্ধ করে আমি ওখানে জার্নি শুরু করি, তারপর ব্যাস পথগুলো স্মুথ হয়। তার মানে তুমি যদি ফরেন কোনো কান্ট্রির কোনো জব করতে চাও বা একটা ইনভলভ হতে চাও, তোমার স্কিলটাকে ওইভাবে ডেভেলপ করতে হবে, তাহলে সেটা তোমার জন্য সহজ হবে। আর আরেকটা জিনিস কখনো চিন্তা করা যাবে না যে আমার আশপাশে কেউ কখনো করেনি, আমি পারবো কি না, করবো কি না, এটা চিন্তা করার দরকার নেই। হতে পারে তোমাকে মানুষ ফলো করবে, তুমি ইফোর্ট দিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? কোনো কিছু জানার আছে আর এগুলো নিয়ে? আচ্ছা, যদি কিছু আর জানার না থাকে, প্রশ্ন না থাকে, আমি কয়েকটা টাস্ক দিয়ে রাখি, হ্যাঁ, জাস্ট উইলিংলি করতে পারো। একটা আমাদের এখানে যে ট্রেনিংটা হচ্ছে ওখানে কয়েকটা কোয়েশ্চেন আমাদেরকে
অ্যাসাইন করা ছিল, টিচারদেরকে অ্যাসাইন করা ছিল। আমি কোশ্চেনগুলো একটু বলি তোমাদের, তাই একটা আইডিয়া করতে তোমাদের জন্য সহজ হবে আশা করি। ফার্স্ট একটা দেওয়া ছিল হলো তোমার বিএমআই ক্যালকুলেটর। হ্যাঁ, ক্যালকুলেটর, বিএমআই নাম শুনছি আমরা, বিএমআই। এই যে ওয়েট আর হলো হাইট, এটা নিয়ে একটা ক্যালকুলেশন করে হিসাব করে বলে যে তুমি আসলে স্বাস্থ্যবান নাকি অনেক চিকন না অনেক বেশি মোটা। এটা বিএমআই ক্যালকুলেটর, মানে সহজ কথা বলতে গেলে বিএমআই ক্যালকুলেটরের কাজ হলো এই। সেকেন্ড একটা ছিল হলো আমাদের ইনকাম ট্যাক্স। আচ্ছা, ওটা আমরা তো তুমি চিন্তা না করলেও চলবে, আমি এখান থেকে জাস্ট দুইটা কথা মেনশন করা আপাতত। আমরা ইলেকট্রিক যে বিল দিই না, হ্যালো, আমরা যে কারেন্টের বিল দিই, এই বিলটা ক্যালকুলেট করে কীভাবে সফটওয়্যারের মাধ্যম দিয়ে, এটাও একটা টাস্ক ছিল। আরও দুইটা ছিল, ওই দুইটা আপাতত না চেক করলে হবে। আমি আশা করব যদি কারোর স্কোপ থাকে এই দুটো বানানো ট্রাই করতে পারো। আগে একটু স্টাডি করবা বিএমআই ক্যালকুলেটর কাজ করে কীভাবে, তারপরে ওই লজিকগুলো থেকে ভেঙে ভেঙে তুমি আস্তে আস্তে একটা ক্যালকুলেটর বানাতে পারো। এটা একটা। আর ইলেকট্রিসিটি বিল আমি ওইটার একটা দিয়ে দিব, একটা স্যাম্পল দিয়ে দিব, যদি কেউ আগ্রহী হও আমাকে জানাও যে ইলেকট্রিসিটি বিলটা কীভাবে জেনারেট করে। ওখানে এরকম রেঞ্জ থাকে যে এত থেকে এতর মধ্যে হলে এত টাকা হবে, আর তারপরে ইউনিট যদি এর চেয়ে বেশি হয় তাহলে কত টাকা হবে। আমি একটা ছবি তোমাকে দেখাই, তাহলে আইডিয়া করতে সুবিধা। যেমন বিএমআইটা আগে একটু দেখাই দিই। আমি যে কোডটা সলভ করছি অলরেডি, এটা আমি অলরেডি তৈরি করছি 1-2 দিন হলো, মানে ওই আমাদের ট্রেনিংয়ের জন্য। এখানে কয়েকটা আমাদের লজিক দেওয়া আছে যে তুমি এটা দিয়ে করতে পারো, এটা দিয়েও করতে পারো। যদি এই ফর্মুলা দিয়ে করো সেক্ষেত্রে তোমাকে হলো ওয়েট, ওজন নিতে হবে পাউন্ডে, আর হাইট নিতে হবে হলো ইঞ্চিতে। তারপরে ওয়েটটাকে হাইট স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, দিয়ে তাকে যদি 730 দিয়ে গুণ করো তাহলে পাবো হলো বিএমআই একটা ভ্যালু পাবো। ওই ভ্যালুটার উপর ডিপেন্ড করে ওটা একটা রেঞ্জ আছে যে এত থেকে এতর মধ্যে হলে তোমার হলো সে আসলে চিকন না মোটা না বেশি স্বাস্থ্যবান, এগুলো টাইপের এটা হিসাব করতে পারে। তা আমি সলভ করছি হলো এটা দিয়ে, এটা, কারণ আমরা কেজি ইউজ করি। আর এই যে মিটার, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার হাইট কত, তোমরা কি বলো? অত মিটার এটা বলো না এত ফুট এটা বলো? হ্যালো, কোনটা বলো? স্যার ফুড বলি। ফুট বলি। তাহলে দেখো এখান থেকে ফ্যাক্ট কি, আমরা কিলোগ্রামটা জানি, মিটার কিন্তু আমরা বলি না। আমি এটা রিসিভ করলাম ভ্যালুটা ফুটে, নিয়ে আমি এটাকে মিটারে কনভার্ট করে এই ক্যালকুলেশন দিয়ে আমি বের করে যে বিএমআইটা ক্যালকুলেট করছি। এই একটা আইডিয়া শেয়ার করলাম, এটাও করতে পারো। আর ইলেকট্রিসিটি বিল যদি, এটা তুমি কীভাবে করবা, এটা একটা আইডিয়া তোমাদেরকে দিই। আমি অনলাইন থেকে ডিপিডিসি একটা কোম্পানি আছে যারা ইলেকট্রিক সাপ্লাই দেয়, তাদের একটা লিস্ট বের করছি, প্রয়োজন হলে আমি এটাও শেয়ার করে দিব। বা তুমি তোমার বাসায় যে ইলেকট্রিসিটি বিলের কাগজ আছে সেটা দেখেও করতে পারো, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস। আচ্ছা, এখানে দেখো লাইন দেওয়া আছে, কি বলা আছে 0 থেকে 75 ইউনিট হলে তার রেট হবে হলো 5 টাকা 26 পয়সা। তার মানে আমি যদি এক্সাম্পল বলি, মনে করো তুমি কারেন্ট ব্যবহার করছো ফর এক্সাম্পল 10 ইউনিট, 10 ইউনিট বলা এটাকে, তাহলে তোমার কারেন্টের বিল কত হবে? 10 গুণ 5 মানে 5.26, তাহলে 52 টাকা বিল হবে, তাই না? এরকম। তো এইভাবে বিভিন্ন রকম স্ল্যাব দেওয়া আছে, ভাগ করা আছে যে এত থেকে এত মধ্যে হলে কত টাকা হবে, এত থেকে এত মিনিটে হলে কত টাকা হবে। তার মানে যদি টোটালটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে তোমার এটা প্রবলেমটা সলভ। যে আমি শুধু বলে দিব বা যিনি কোডটা চেক করবেন, ফর এক্সাম্পল মনে করো তোমার বাসায় কারেন্ট ইউজ হচ্ছে 120 ইউনিট, 120 ইউনিট দেওয়ার সাথে সাথে সে ফার্স্ট 0 থেকে 75কে হিসাব করবে এই যে 5.26 দিয়ে, এটা হিসাব করবে। আবার 76 থেকে 120 এই যে ইউনিটটা আছে এটাকে সে হিসাব করবে কোনটা দিয়ে, যে 7 টাকা 20 পয়সা দিয়ে। তারপর দুটো যোগ করলে যা হবে সেটাই তোমার কারেন্টের বিল। আমি কি বোঝাতে পারলাম যেগুলো কীভাবে বের করতে? আমি এভাবে সলভ করছি জিনিসটা, আমি তোমাদেরকে একটা আইডিয়া দিলাম, যারা একটু চাও এভাবে করতে পারো। আর আমি শুরু দেখে বলছিলাম যে যেহেতু আমাদের জার্নি শেষ আল্লাহর মধ্যে আপাতত, তো আমি একটা এক্সেল শিট তৈরি করে দিব কালকে স্কোপ পেলে, ওইখানে তোমাদের নাম সবার নাম লেখা থাকবে, তোমরা যে যখন যে প্রবলেমগুলো সলভ করো একটু তারিখ দিয়ে একটু মেনশন করে রাখবো ওইখানে, ওকে? তাহলে একজন আরেকটা দেখতে পাবে, প্রোগ্রেস বুঝতে পারবে। আর কন্টেস্টের কথা বেশ হয়েছিল, যদি কেউ কোনো কন্টেস্ট দেখো কোথাও, পাইথনের হোক বা স্ক্র্যাচের হোক, একটু এখানে
মেসেজ দিয়ে রাখবা গ্রুপের মধ্যে। আর কেউ কোড করতে যে কোনো প্রবলেম ফেস করলে গ্রুপে মেসেজ দিবা, কিন্তু তোমরা সবাই টুকটাক এখন কোড জানো, প্রবলেম কীভাবে সলভ করতে হয়, একটু ট্রাই করবো সবাই সবাইকে হেল্প করার জন্য। আর না হলে আমি ট্রাই করবো ইনশাল্লাহ এখানে সলিউশন দিতে বা একটা আইডিয়া তোমাকে দিয়ে দিতে। আর কোনো কথা আছে এগুলো নিয়ে? শাফি আর মাহাদি যেন কী বলতে চাইছিল, ওই কথা থেকে আমরা কিন্তু ডাইভার্টে চলে গেছিলাম। একজন আরেকজনকে বসে কী যেন একটু বলবে, আমি স্ক্রিন শেয়ারটা আপাতত অফ করে দিলাম। তোমাদের কোনো কথা থাকলে এখন বলতে পারো। অনেক কথা বললাম, আর আমি এখনও শিখি, ইনশাল্লাহ শিখতে থাকবো। আই এম নট এক্সপার্ট ওয়ান, আমি এখন এক্সপার্ট না, এখন আমাকে আরও শিখতে হবে। জানি না কবে এক্সপার্ট হতে পারবো। কার কোনো কথা থাকলে বলতে পারো। শাফি, ফায়জা, মাহাদি, রেদওয়ান, আর মিসিং আছে হলো শিমন, আর এদিকে তাহসিন। এই টাস্ক দুটো তো দেখছো, একটা হলো বিএমআই আর ইলেকট্রিসিটি বিল। ট্রাই করবা ঈদের মধ্যে যদি কোনো গ্যাপ পাও একটু প্র্যাকটিস করতে। আর কার কোনো কথা আছে নাকি অ্যাজ ইউজুয়াল কোনো কথা নাই আর? আমি চেষ্টা করছি আমার আন্তরিকতার সাথে শেখানোর জন্য, দেখানোর জন্য। শাফি, ফায়জা, মাহাদি, রেদওয়ান। না স্যার, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, কোনো প্রশ্ন নাই, তাহলে কি আমরা শেষ করে ফেলবো এখানে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো আর ঈদ ভালোভাবে কাটাও। আর প্রোগ্রামটাকে ছেড়ো না, হ্যাঁ? প্রোগ্রামিংতে অনেক কিছু করার স্কোপ আছে, এদের সাথে লেগে থেকো, যে কোনো ট্র্যাকে বা যেখানে থাকো না কেন। আর কখন যদি কোনো অ্যাডভাইস প্রয়োজন হয় যে না স্যারের কাছ থেকে অ্যাডভাইস চাইলে একটু উপকার হবে, ফিল ফ্রি টু নক মি এনি টাইম। একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ থ্রো করে রেখো, আমি ট্রাই করবো রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, সবাই ভালো থেকো আর আমার জন্য অনেক দোয়া করো, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো থেকো আসসালামু স্যার, আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। সবাই ভালো থেকো, ওয়ালাইকুম আসসালাম।